বরুণ। মিস্টার মল্লিকের নাম সম্ভবত ছিল দুর্গাপ্রসাদ। বরুণ বলে কেউ। আচ্ছা, দেখছি, দাঁড়াও। ঋতু আর একবার চারিদিকটা দেখে নেয়। বাথরুম থেকে জলের আওয়াজ আসছে। সম্ভবত স্নান করছেন মহিলা। বেরোতে দেরি আছে। না, বরুণ মল্লিক বলে এই অঞ্চলে কেউ ছিল না কোনো দিন। তবে আমার যতদূর মনে পড়ছে, বরুণ গোস্বামী বলে একজন লয়ার ছিলেন। এই বছর পাঁচেক আগে মারা গেলেন। তার সঙ্গে ও বাড়ির যোগাযোগ নেই তো কিছু, কিন্তু তুমি হঠাৎ এসব। না, এমনি। আপনি ভালো আছেন তো? তা আছি, কোনো অসুবিধা হলে জানিও। না না, অসুবিধা কিসে। এখন আমি রাখি মামাবাবু। ফোনটা রেখে আবার বাথরুমের কাছে ফিরে আসে ঋতু। এখনও আসছে জল পড়ার শব্দ। একটা চাপা উত্তেজনা তার মাথার ভিতরে স্থায়ী জায়গা করে নিচ্ছে। যশোদা মল্লিক হঠাৎ অমন নৃশংসভাবে আত্মহত্যা করতে গেল কেন? বরুণ বলে লোকটা কে? তার নামটা শুনে পরিতোষ মল্লিক এমন চমকে উঠলেন কেন? আর তার থেকেও বড় কথা, প্রথম দিন সন্ধ্যের সেই ছায়াটার কথা মনে পড়ে গেল ঋতুর। চিন্তাটা মাথা থেকে সরিয়ে মিসেস মল্লিকের ঘরের ভেতরে ঢুকে এলো। বাথরুম থেকে ঘর অবধি একা আসতে পারবেন না তিনি। ঋতুকে ডাক দেবেন, ততক্ষণ ফাঁকা পাওয়া যাবে ঘরটা। ঘরে ঢুকেই চারদিকটা ভালো করে লক্ষ্য করল সে। ঘর ভর্তি পুরনো জিনিস। একদিকে কিছু বইপত্র, হিসেবের খাতা ডাঁই করে রাখা আছে। দ্রুত সেদিকে সরে গেল ঋতু। উপরের কয়েকটা খাতা ব্যবসা আর হিসেবপত্র সংক্রান্ত, সেগুলো পাশে সরিয়ে রাখল। একেবারে তলার দিকে কালো রঙের একটা ডায়েরিতে চোখ গেল তার। ডায়েরির স্পাইনে সাল লেখা আছে 2013, অর্থাৎ 6 বছর আগের ডায়েরি। মিসেস মল্লিকের পার্সোনাল ডায়েরি। কি আছে এতে? ঋতু বাইরেটা আর একবার দেখে নিয়ে ডায়েরিটা আলোর সামনে মেলে ধরল। খুদে অক্ষরে কিছু ঘটনার বিবরণ লেখা আছে কোথাও কোথাও। ঋতু শুনেছে মিসেস মল্লিক নাকি এলাকার মেয়েদের নিয়ে কোন একটা এনজিও চালাতেন। সেই সংস্থার খুঁটিনাটি তথ্য লেখা আছে পাতায় পাতায়। হতাশ হয়ে ডায়েরিটা বন্ধ করে দিতে হবে। এমন সময় একটা পাতায় চোখ আটকে যায় তার। কিছু লেখা নেই সেখানে, শুধু একটা পুরনো খবরের কাগজের কাটিং আঠা দিয়ে সাঁটানো আছে। আজ থেকে 5 বছর আগেকার একটা খবর। খবরটায় চোখ রাখতেই ঋতুর বুকের ভিতর রক্ত থমকে যায়। এই এলাকার এক আইনজীবীর ক্যান্সারে ভুগে মৃত্যুর খবর ছাপা রয়েছে সেখানে। মৃত আইনজীবীর নাম বরুণ গোস্বামী। ডায়েরির ভিতর থেকে আর একটা কাগজ উড়ে এসে ঋতুর পায়ের কাছে পড়ে। ভাঙা দরজার ভিতর দিয়ে ঢুকে এলো বৃন্দাবন। তার ঠিক পেছন পেছন শিশির সান্যাল। 2 দিন আগে ঋতুর কলটা পেয়েই মল্লিক বাড়ির কেস ফাইলটা আবার ঘেঁটে দেখেন তিনি। একটা খটকা চোখে পড়ে। বরুণ নামটার খোঁজ ঋতু কেন করছিল তা অবশ্য জানতে পারেননি এখনো। বন্দুকের আওয়াজে হয়তো এলাকার কিছু লোকের ঘুম ভেঙে গেছে। এতক্ষণ নিস্তব্ধ হয়ে ঘুমোচ্ছিল সবাই। এবার পাড়ার অন্য বাড়িগুলো থেকে মৃদু গুঞ্জনের শব্দ ভেসে আসতে শুরু করেছে। মল্লিক বাড়ির একতলার বসার ঘরে ঢুকে এলেন দুজনে। পিছনে টর্চ হাতে সুখলাল। সাদাটে গোল আলো এসে পড়ছে একতলার মেঝের ওপরে। ডান দিকে সেটা ঘোরাতেই সিঁড়ির ধাপগুলো চোখে পড়ল। পাশেই প্যাসেজ ফাঁকা। পাম্পের আওয়াজ কানে আসছে। আমরা পুলিশ, কেউ সামনে থাকলে হাত তুলবেন। চিৎকার করে ওঠেন শিশির সান্যাল। অন্ধকারে ডুবে রয়েছে গোটা একতলাটা। রিভলভারটা সামনে তুলে ধরে
এগিয়ে যান দুজনে। সিঁড়ির ঠিক নিচেই একটা দেওয়ালে ঝোলানো ছবি উল্টে পড়ে আছে। ভেঙে গেছে ছবিটা, কাঁচের টুকরো ছড়িয়ে পড়েছে আশেপাশে। ছবিটা হাতে তুলে নেন সান্যাল। যশোদা মল্লিকের ছবি। সেটা নামিয়ে রেখে বৃন্দাবনের দিকে ফেরেন তিনি। আমি একতলাটা দেখছি, তুমি উপরে যাও। কিছু গোলমাল দেখলে পায়ে শ্যুট করবে। হারি। বৃন্দাবন সিঁড়ি দিয়ে ওপরে ছুটে যায়, তার পেছন পেছন টর্চ হাতে সুখলাল। পকেট থেকে একটা টর্চ বের করে নিজের রিভলভারের ওপরে ধরে প্যাসেজের শেষ প্রান্তে এগিয়ে নিয়ে যান সান্যাল। পাশাপাশি দুটো ঘর, দুটোরই দরজা এই মুহূর্তে খোলা। তিনি আবার চিৎকার করে ওঠেন, ঘরে কেউ থাকলে বেরিয়ে আসুন, ভয়ের কিছু নেই। এক পা করে এগিয়ে যান সান্যাল। অন্ধকারের ভেতরে যেটুকু অংশে সাদা আলো এসে পড়েছে তাতে দেখা যাচ্ছে ঘরের এক কোণে দুটো হাঁটুর মাঝে মাথা গুজে বসে আছে একটা নারী মূর্তি। মৃদু দুলছে যেন তার শরীরটা। মিসেস মল্লিক? কোনো উত্তর আসে না শরীর থেকে। আগের মতোই মুখ ঢেকে দুলছে, বিড়বিড় করে উচ্চারণ করে চলেছে কিছু। সান্যাল আরও এগিয়ে যান, একটা হাত বাড়িয়ে স্পর্শ করতে যান মূর্তির মাথাটা। ছিটকে পিছিয়ে আসেন তিনি। মুখ তুলেছেন মিসেস মল্লিক, কিন্তু সে মুখের ডান প্রান্ত থেকে বাঁ প্রান্ত অবধি লম্বা ফালা হয়ে কাটা একটা দাগ। রক্তের ধারা বেরিয়ে আসছে সেই কাটা জায়গাটা থেকে। রক্তমাখা মুখেই খলখল করে উন্মাদের মতো হেসে চলেছেন মিসেস মল্লিক। ওর বিড়বিড় উচ্চারণ এতক্ষণে ভাষা পেয়েছে। বেশ করেছি, যা করেছি বেশ করেছি। অবাধ্য মেয়েদের বরদাস্ত করি না আমি। কেউ শাস্তি দিতে পারবে না আমাকে। বেশ করেছি। আকাশ বিদীর্ণ করে হাসতে থাকেন তিনি। কি করেছেন আপনি? প্রশ্নটা করার সঙ্গে সঙ্গে একটা জমাট অন্ধকার আছড়ে পড়ে সান্যালের গায়ে। সামলে নিয়ে সেদিকে টর্চ ফেলে চেনা মুখ দেখতে পান তিনি। ঋতু। উদ্ভ্রান্তের মতো চেহারা ওর, গায়ে রক্তের ছিটে লেগে আছে। হাতে ধরা একটা ধারালো ছুরি। সান্যাল পিছিয়ে এলেন। অজান্তে বন্দুকটা উঠে আসে ঋতুর দিকে। আপনি? কোনো রকমে উচ্চারণ করে সে। আপনি বাঁচান আমাকে, যশোদা ফিরে এসেছে এই বাড়িতেই। মিসেস মল্লিকের হাসির আওয়াজ আরও বেড়ে ওঠে। ইম্পসিবল। 25 বছর আগে মরে যাওয়া মানুষ ফিরে আসতে পারে না। ইম্পসিবল। তাহলে 3 তলার ঘরে যাকে দেখলাম, আপনি প্লিজ। হাত দিয়ে ওপরের দিকটা দেখায় ঋতু। অব্যক্ত শব্দ মুখে রেখেই তার অবচেতন শরীর মাটির ওপর লুটিয়ে পড়ে। মাঝরাতে বিছানা ছেড়ে উঠে পড়ে ঋতু। আজ রাতে সে ঘুমোয়নি। উত্তেজনায় ঘুম পায়ওনি তেমন। ঘরের দরজাটা অল্প একটু খুলে বাইরে মুখ বাড়িয়ে সে দেখে নেয় একতলায় কেউ আছে কিনা। কেউ নেই। পা টিপে টিপে বাইরে বেরিয়ে আসে। মিসেস মল্লিকের ঘরে একবার উঁকি দেয়। হ্যাঁ, ঘুমোচ্ছেন, কোনো সন্দেহ নেই। ঋতুর এক হাতে টর্চ, অন্য হাতে একটা পুরনো হলদেটে কাগজ। আজ সকালে এই কাগজটাই
খসে পড়েছিল ডায়েরির ভিতর থেকে। একটু কোণের দিকে সরে এসে টর্চ জেলে কাগজটা কিছু একটা মিলিয়ে নেয় ঋতু। তারপর আবার সিঁড়ি দিয়ে উঠতে থাকে। ঋতু বুঝতে পারে না, ওর ঠিক পিছনে আরও সতর্ক পায় কেউ নজর রাখছে ওর ওপর। এ বাড়ি এমনিতেই অন্ধকার, তার উপরে এখন রাত বলে সমস্ত বাতি নিভিয়ে দেওয়া হয়েছে। দোতলা পেরিয়ে 3 তলায় উঠে আসে সে। প্যাসেজের শেষ প্রান্তের জানলার পাল্লা এখন খোলা, সেখান দিয়ে মিহি চাঁদের আলো এসে ঢুকেছে এখন। প্যাসেজের মেঝের ওপর জটিল রূপলি নকশা কাটা রয়েছে। টর্চটা নিভিয়ে দেয়। বিশেষ একটা ঘরের দিকে এগিয়ে আসে। দীর্ঘদিনের অব্যবহারে এ ঘরের দরজার হুড়কোগুলো অকেজো হয়ে গেছে, আর লাগানো যায় না, লাগানোর দরকারও পড়ে না। দরজার পাল্লাগুলো টেনে দিয়ে ঘরের ভিতরে ঢুকে আসে সে। জানলা খুলে হাতের কাগজটা মেলে ধরে মুখের সামনে। চাঁদের আলোয় চোখে পড়ে কাগজের ওপরে আঁকা নকশাটা। এ বাড়ির ঘরগুলোর নকশা। 3 তলা জুড়ে সবকটা ঘর ছক কেটে দেখানো আছে সেখানে। শুধু 3 তলার একেবারে মাঝামাঝি দুটো ঘরের পেছনে একটা 8 ফুট বাই 8 ফুটের চৌকো অংশ খালি রাখা আছে। পরে কেউ লাল রং দিয়ে ভরে দিয়েছে জায়গাটা। ঋতু হিসেব করে দেখেছে, আজ সকালে যে ঘরে দাঁড়িয়ে 3 তলার শব্দটা সে শুনেছিল, সেটা ওই ফাঁকা অংশটা সোজাসুজি নিচে, অর্থাৎ জায়গাটা ফাঁকা নয়, কিছু একটা আছে ওখানে। উত্তরটা সহজ, একটা লুকোনো ঘর। কিন্তু কি রাখা আছে সেখানে? ঘরের একদিকে এগিয়ে এসে দেওয়ালে একটা টোকা দেয় ঋতু। না, এই জায়গাটা ফাঁপা নয়। পাশে সরে এসে আবার টোকা দেয়। এখনও নিরেট। হঠাৎ চোখে পড়ে ঘরের এক কোণে একটা পুরনো জামা কাপড় রাখার আলনা আছে। জানলার নিচের দিকে টর্চ ফেলে ঋতু। সঙ্গে সঙ্গে মাথায় বিদ্যুৎ খেলে যায়। আলনার ঠিক নিচে বেশ খানিকটা জায়গায় ধুলো এলোমেলো হয়ে আছে, অর্থাৎ মাঝে মাঝে সরানো হয় আলনাটা। মানে গোপন ঘরের দরজা আলনার পেছনেই আছে। কসরত করে আলনাটা সরিয়ে ফেলে ঋতু। তারপর 3টে আঙুল দিয়ে টোকা দেয় পেছনের দেয়ালে। দেওয়ালের ওপাশ থেকে ফাঁপা আওয়াজ আসছে। এখানের দেওয়ালটা সিমেন্টের নয়, কাঠের। রং করে সিমেন্টের মতো রাখা হয়েছে। সিঁড়ির কাছ থেকে খসখস করে শব্দ আসছে একটা। কেউ ওপরে উঠে আসছে। ঋতু ঘাবড়ায় না, চাকরি গেলে যাক। তার আগেই মল্লিক বাড়ির রহস্যের সমাধান সে করবেই। জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে ঋতু। দুটো হাত কাঠের দেওয়ালের ওপরে রেখে সজোরে দুদিকে টানতে থাকে সে। সরসর করে আওয়াজ হয় একটা। আরও জোর লাগবে, আরও জোর দরকার হাতে। পায়ের আওয়াজ ঘরের প্রায় ভিতরে ঢুকে এসেছে। একটু একটু করে খুলে যায় পাল্লাটা। পিছন থেকে মিসেস মল্লিকের হিম শীতল গলা কানে আসে। এই বয়সের মেয়েদের মরার এত স্বাদ জাগে কেন বলতো? তোর মতো বয়সেই আমার মেয়েটাও গেল, আর আজ তুই। একবারের জন্যে পিছন ফিরে তাকিয়ে ঋতু দেখে জ্যোৎস্না মেঘে দাঁড়িয়ে আছেন মিসেস মল্লিক। তার হাতে একটা ছুরির ফলা চকচক করছে। এতটা সিঁড়ি উঠে আসতে কষ্ট হয়েছে মহিলার। মুখটা হাঁ করে বড় বড় নিঃশ্বাস নিচ্ছেন তিনি। চেরা হাসি লেগে আছে মুখের এক প্রান্তে। ঋতু বুঝল মিসেস মল্লিক তাকে বেঁচে বেরোতে দেবেন না এখান থেকে। কি এমন লুকোনো আছে ঘরের ভিতর? সামনে তাকালো সে। কাঠের দরজাটা এখন খুলে গেছে।
ভিতরের জমাট অন্ধকারের বুক থেকে ভেসে আসছে একটা বুনো জন্তুর কণ্ঠনালী নিঃসৃত কোনো শব্দ। সেই সঙ্গে একটা তীব্র অমানসিক দুর্গন্ধ। ঋতুর মনে হলো এক্ষুনি অজ্ঞান হয়ে মাটিতে পড়বে সে। কাঁপা কাঁপা হাতে টর্চটা সামনে ধরল সে, আর সঙ্গে সঙ্গে তার চলন্ত হৃৎপিণ্ড কয়েক সেকেন্ডের জন্য বন্ধ হয়ে গেল। ঘরের ভিতরে এক পলকের জন্য যে নারকীয় প্রাণীটাকে চোখে পড়েছে তার সঙ্গে মানুষের কোনো মিল নেই। ঠিক যেন মানুষের কিছু ভাঙা হাড়কে চামড়ার মধ্যে জড়িয়ে তাতে মুখ চোখ এঁকে দিয়েছে কেউ। সেই জড়ানো থলেতে স্পন্দন আছে। দুটো হাত সামনে তুলে ধরে আলো থেকে চোখ আড়াল করতে চাইছে সে। মুখগহ্বর থেকে বেরিয়ে আসছে অবর্ণনীয় গোঙা নিঃশব্দ। আর্ত চিৎকার করে পিছিয়ে আসে ঋতু। সঙ্গে সঙ্গে মিসেস মল্লিকের ছুরি তার গলা ছুঁয়ে চলে যায়। কোণঠাসা বিড়ালের মতো অমানসিক শক্তি এসে ভর করে ঋতুর গায়ে। সে ঝাঁপিয়ে পড়ে মিসেস মল্লিকের ওপর, ছুরিটা কেড়ে নিয়ে চালিয়ে দেয় মহিলার মুখ লক্ষ্য করে। কাতর চিৎকার করে ওঠেন মিসেস মল্লিক। রক্তে ভরে ওঠে ঋতুর হাত। তারপর কোনো দিকে না তাকিয়ে ছুটতে থাকে একতলার দিকে। একতলায় পৌঁছে ছুরিটা এক হাতে ধরেই ফোনের রিসিভারটা তুলে নেয় সে। পুলিশের নম্বর ডায়াল করতে থাকে। সুখলাল আর বৃন্দাবন এতক্ষণে 3 তলায় উঠে এসেছে। 2 তলায় পৌঁছে মাটিতে পড়ে থাকা একটা দেহ দেখতে পেয়েছে দুজনে। পরিতোষ মল্লিক। ছুরি দিয়ে আঘাত করা হয়েছে তার পায়ে। আঘাত যে ঋতুই করেছে তাতে সন্দেহ নেই। ভদ্রলোকের জ্ঞান আছে এখনও। উঠে দাঁড়ানোর চেষ্টা করছেন তিনি। তাকে 2 তলাতেই রেখে 3 তলায় উঠে এলো 3 জন। জোরালো টর্চের আলো এখন এসে পড়ছে ঘরগুলোর ভেতরে। ঘরটা চিনে নিতে ভুল হয় না সান্যালের। এদিকে এসো, সামথিং ইজ গোয়িং অন হিয়ার। গোঙানির আওয়াজটা শুনতে পেয়েছেন সান্যাল। একটা বন্য প্রাণী যেন অসহ্য যন্ত্রণায় ছটপট করছে। মৃত্যু ঘনিয়ে আসছে তার। 3 জনে এসে দাঁড়ালেন কাঠের দরজাটার সামনে। সুখলাল পকেট থেকে রুমাল বের করে নাকে চেপে ধরল। পেটের ভিতরটা গুলিয়ে উঠছে গন্ধে। টর্চের আলো এখন গিয়ে পড়েছে দরজার ভিতরে। একটা ছোট 8 ফুট বাই 8 ফুটের ঘর আলোকিত হয়ে উঠছে তাতে। ঘরের ভিতরে ছড়িয়ে আছে কিছু যন্ত্রপাতি, মলমূত্র আর অভুক্ত খাবারের টুকরো। সেই খাবারের টুকরো খুঁটে খুঁটে খাচ্ছে একটা মানুষের মতো দেখতে উলঙ্গ প্রাণী। ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় তার একটা মুখ আছে, চুল আছে, চোখ আছে। ঠিক যেন একটা ভেঙে যাওয়া কঙ্কালের গায়ে মানুষের গা থেকে খুলে আনা চামড়া জড়িয়ে দেওয়া হয়েছে। চোখে আলো পড়তে তীব্র বিরক্তি প্রকাশ করে ঘরের এক কোণে সরে যায় প্রাণীটা। মাটির ওপরে উল্টে শুয়ে আলো আড়াল করে। হোয়াট দ্য হেল ইজ দিস? সান্যালের মুখ থেকে অজান্তেই বেরিয়ে আসে শব্দগুলো। আমার বোন যশোদা মল্লিক। ওদের পিছনে এসে দাঁড়িয়েছেন পরিতোষ মল্লিক। একটা হাত দিয়ে হাঁটু থেকে ঝরে পড়া রক্ত চাপা দেওয়ার চেষ্টা করছেন কোনো মতে। কিন্তু এটা তো... সান্যাল প্রায় আর্তনাদ করে ওঠেন। মানুষ বলে মনে হচ্ছে না, তাই তো?
সান্যাল আবার টর্চ ফেলেন প্রাণীটার গায়ে। একটু আগেই সিঁড়ির কাছে যশোদা মল্লিকের ছবিটা দেখেছেন তিনি। না, এ অসম্ভব। দেওয়ালের একদিকে হেলান দিয়ে বসে পড়েন পরিতোষ মল্লিক। আজ 25 বছর হলো এই ঘর থেকে বেরোতে দেওয়া হয়নি ওকে। গোটা পৃথিবীর কাছে আমার বোন মৃত। 2-3 দিনে একবার জল খাবার হয়তো দেওয়া হয়, টয়লেট যা করেই ওই ঘরেই। মাই গড, কিন্তু কেন? সান্যাল বিশ্বাস করতে পারছেন না এখনো। পরিতোষ মল্লিক হাসেন। কেন? 25 বছর বয়সে বরুণ গোস্বামী নামে এক লয়ারের প্রেমে পড়ে আমার বোন। তাকে বিয়ে করতে চায়। লোকটার পয়সা কড়ি তেমন ছিল না, ফলে আমার মায়ের মত ছিল না বিয়েতে। বন্য জেদ ধরে বসে। অগত্যা মা ওকে ঘরে বন্দি করে দেয়, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। কিন্তু যশোদা কিছুতেই ভাঙতে চায় না। দুপক্ষের জেদের মাঝে 25টা বছর কেটে গেছে। আমার বোন মানুষ থেকে কিসে পরিণত হয়েছে দেখতেই পাচ্ছেন। কয়েক সেকেন্ডের থমথমে নিস্তব্ধতা এসে গ্রাস করেছে ঘরটাকে। শুধু খোলা কাঠের পাল্লার ভিতর থেকে বীভৎস কুৎসিত প্রাণীটার মুখ থেকে বেরিয়ে আসা অস্ফুট শব্দ আসছে কানে। হাঁটু মুড়ে মাটিতে বসে পড়েন সান্যাল। আপনি যা বলছেন সেটা বিশ্বাস করা অসম্ভব। কেবল এই কারণে 25 বছর নিজের মেয়েকে এইভাবে? আমার মাঝে মাঝে খারাপ লাগতো জানেন। ভাবতাম মানুষটাকে এভাবে অত্যাচার করার থেকে একেবারে মেরেই ফেলি। কিন্তু নিজে হাতে বিষ খাওয়াতে পারিনি কোনো দিন। সপ্তাহে 2 দিন দরজার তলায় ফাটল দিয়ে ওকে খাবার দিয়ে যেতাম। ভাবতাম একদিন এসে দেখব খাবার পড়ে আছে, নিশ্চিত হব মরে গেছে। কিন্তু ও মরেনি। কেন যে এতদিন বেঁচে আছে? চোখ ঝাপসা হয়ে আসে মল্লিকের। আপনি কোনোদিনও বলেননি কাউকে? চোখ মুছে মাথা নাড়ান পরিতোষ। আমি মায়ের অবাধ্য হইনি কোনো দিন। যতদা যে আত্মহত্যা করেছে সে গুজবটা আমার মাই ছড়িয়ে দিয়েছে এলাকায়। বিভৎস রক্তারক্তির কথা শুনে কেউ বডি দেখতে আসেনি। তাছাড়া এই এলাকায় মায়ের একটা আলাদা সম্মান ছিল। পুলিশকেও মা নিজেই ম্যানেজ করেছে। সান্যাল মাথা নাড়ান। পুলিশ ফাইলসেও যশোদা মল্লিকের ঘটনার তেমন বিবিধ বর্ণনা নেই। যেন ওই মৃত্যুটা গোটা পুলিশ ডিপার্টমেন্ট সেপ এড়িয়ে যেতে চেয়েছে। সেটা দেখেই সন্দেহ হয় আমার। কয়েক বছর হলো মাকে বলেছি এবার ওকে মুক্তি দাও তুমি। আর তো মরতে কিছু বাকি নেই ওর। মা রাজি হয়নি। ওকে কষ্ট দিয়ে কেন জানি না মনে মনে একটা তৃপ্তি পেত মা। মায়ের দেখাশোনার জন্যেই সারাদিনের লোক রাখি আমি। মা দরজার আড়ালে দাঁড়িয়ে শুনতো যে আমি যশোদার কথা তাকে বলছি কি না। দু হাতে মাথার চুল খামচে ধরেন শিশির সান্যাল। গোটা ব্যাপারটা এখনো অবিশ্বাস্য মনে হচ্ছে তার। ঘরের ভিতর থেকে সেই প্রাণীটার গোঙানির শব্দ ভেসে আসছে এখনো। বুকের ভিতর উত্তেজনাটা প্রতি মুহূর্তে ছলকে উঠছে সেই শব্দে। মানুষ এতটা নৃশংস হতে পারে সে ধারণা আগে ছিল না ওর। পায়ের আওয়াজ শুনে দরজার দিকে মুখ ফেরায় সবাই। ঋতু উঠে এসেছে সিঁড়ি বেয়ে। তার এক হাতে ধরা একটা কাঁচ ভাঙা ছবি। সেটা নিয়ে সে এগিয়ে যায় কাঠের দরজার খোলা পাল্লাটির দিকে। টর্চের আলো ভিতরে এসে পড়লে দেখা যায় কুৎসিত উলঙ্গ সেই প্রাণীটা সরু সরু হাতে মনের খেয়ালে একটা ধাতব পাতকে ঘষছে মাটির ওপরে। কখনো ঘষা থামিয়ে পাতটা কামড়ানোর চেষ্টা করছে। দাঁতগুলো প্রায় অবশিষ্ট নেই বললেই চলে। এত বছরের শক্ত কিছুতে কামড় দিতে গিয়ে ভেঙে গেছে হয়তো। তার সামনে এগিয়ে গিয়ে নোংরা মেঝেতেই বসে পড়ে ঋতু। অবাক চোখে তাকিয়ে থাকে হাড় উঁচু হয়ে থাকা ক্ষতবিক্ষত মানুষটার দিকে। ফোঁস করে নিঃশ্বাস ফেলছে মানুষটা।
"25 বছর আগের ডাক সাইডে সুন্দরী যশোদা মল্লিকের ছবিটা তার সামনে তুলে ধরে ঋতু। মায়াময় হরিণের মতো দুটি চোখ, নিটল মখমলের মতো চামড়া আর ঠোঁটের পাশে তিল। হলদে হয়ে যাওয়া ছবিতেও ঝরে পড়ছে তার অপরূপ লাবণ্য। অবোধ বানরের মতো ছবিটা হাতে নেয় প্রাণীটা, কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে ছবির মানুষটার দিকে। আচমকা ছবির একটা কোণা কামড়ানোর চেষ্টা করে, তারপর ছুঁড়ে ফেলে দেয় মেঝের ওপর। সমাপ্ত। ব্ল্যাঙ্ক মনিয়ের জন্ম হয় 1849 সালে ফ্রান্সে। দক্ষ শিল্পীর হাতে তৈরি শ্বেতপাথরের মূর্তির মতো রূপ ছিল তার। 25 বছর বয়সে এক আইনজীবীর প্রেমে আবদ্ধ হন তিনি। তার মা এই বিয়েতে মত দেন না। মা এবং দাদা মিলে জোর করে ব্ল্যাঙ্ককে বাড়ির একটি ছোট্ট ঘরে বন্ধ করে দেন। 25 বছর সেই ঘরের ভিতরেই অর্ধভুক্ত ও রোগগ্রস্ত হয়ে কাটান তিনি। এর মধ্যে একেবারের জন্যও এই ঘর থেকে বেরোতে দেওয়া হয়নি তাকে। নিজের মল মূত্র রক্তের ওপরই দিনরাত কাটত তার। বেশিরভাগ দিন খাবার ও জল কোনোটাই জুটত না। বছরের পর বছর এই অস্বাস্থ্যকর পরিবেশে অনাহারে বন্দি থাকার ফলে ব্ল্যাঙ্ক কথা বলার শক্তি হারিয়ে ফেলেন। জটিল রোগ এসে বাসা বাঁধে তার শরীরে। 25 বছর পরে যখন তাকে উদ্ধার করা হয়, তখন 50 বছরের ব্ল্যাঙ্কের ওজন ছিল মাত্র 23 কেজি। চামড়া ও মাংসের বেশিরভাগটাই পোকামাকড়ে ক্ষতবিক্ষত করে ফেলেছিল। ব্ল্যাঙ্ক মনিয়ের মাকে গ্রেপ্তার করা হয় ও তার বিচার হয়। 15 দিন পরে বাড়ির বাইরে জমা হওয়া উন্মত্ত জনতার রোষ দেখে ভয় পেয়ে তিনি মারা যান। দাদা মার্সেল মনিয়ে বেকসুর খালাস পেয়ে যান। উদ্ধারের পর ফ্রান্সের একটি মানসিক হাসপাতালে তাকে রাখা হয়। সেখানে 1923 সালে 64 বছর বয়সে তার মৃত্যু হয়। ব্ল্যাঙ্কের বন্দিদশার খবর পুলিশ পায় একটি উড়ো চিঠি মারফত। সে চিঠি কে লেখেন তা আজও জানা যায়নি।